রেমিটেন্স গ্রহণ সহ নানাবিধ আর্থিক সেবা সহজে প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় দেশবাসী, সারা দেশে ৫,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব ও ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। সারা দেশে ৪৯১টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নির্মাণ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এবং এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা স্টার্ট আপ তহবিল হিসাবে বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দেশে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উন্নয়নের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ অর্থবছরে ৪৯২টি প্রকল্পের অনুকূলে প্রায় ১৬ কোটি ৬৬ লক্ষ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। উন্নয়নের সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য বিজ্ঞান গবেষণার গুরুত্ব বিবেচনা আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাবার লক্ষ্যে গবেষণা কার্যক্রম বাবদ ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। প্রিয় দেশবাসী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, এবার আমি আগামী অর্থবছরে সরকারের রাজস্ব আহরণের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। রাজস্ব আহরণ কার্যক্রমের প্রত্যক্ষ কর, আয়কর। প্রিয় দেশবাসী, দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাপনায় আধুনিক, ন্যায্য, করদাতা বান্ধব ও বিনিয়োগের বান্ধব করার ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি এ পর্যায়ে আয়করের বিধানে আনিত গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংশোধন ও পরিবর্তনের সারসংক্ষেপ উপস্থাপন করছি। প্রিয় দেশবাসী, অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে ২০২৫-২৬ কর বর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতা অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই ৩ কর বর্ষের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তবে প্রস্তাবিত ও পরবর্তী ২ বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন। প্রিয় দেশবাসী, ২০২৬-২৭, ২০২৭-২৮ কর বর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫,২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বর্ষে মোট আয়কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নূতন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কর পরিপালনের জন্য সহজ করার জন্য লিস্টেড কোম্পানি সমূহের ক্ষেত্রে ২.৫% কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫% কমে ২৭.৫% করা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, ২৬-২৭ এবং ২৭-২৮ কর বর্ষের জন্য সম্পদ সারচার্জের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম করকে সারচার্জ পরিকল্পনায় ভিত্তি না রেখে স্বাভাবিক ব্যক্তি করদাতার করযোগ্য আয়ের উপর
নিয়মিত কর হার প্রয়োগ করে নির্গত করের উপর সম্পদ ছাড় পরিগণনা করার বিধান করা হয়েছে। কর পরিপালন ও উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যূনতম করের কারণে করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী কর বর্ষসমূহে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লাগে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ 4.5 লক্ষ টাকা হতে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। চাকরিচ্যুত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। জাতীয় পেনশন এবং কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সার্বজনীন পেনশন স্কিমেতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে উদ্ভূত আয় করমুক্ত করা হয়েছে। প্রিয় দেশবাসী, দেশে বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% বাড়িয়ে 7.5% করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বৃদ্ধি উৎসাহিত করার সিকিউরিটি লেনদেনের উপর মোট মূল্যের ব্রোকারেজ হাউসসমূহের নিকট হতে উৎস কর সংগ্রহের হার 0.05% হতে হ্রাস করে 0.03% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্যতা দূরকরণ এবং কর জাল সম্প্রসারণে অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা ঠিকাদারি কাজ হতে উৎসকর কর্তনের সর্বোচ্চ 7 স্তরে 5% হ্রাস করা হয়েছে। প্রকৃত বিক্রয় মূল্যের সম্পত্তি রেজিস্ট্রেশন লক্ষ্যে জমি হস্তান্তর উৎসকর সংগ্রহের বিদ্যমান মূলধনী মুনাফা কর হারিয়ে এলাকা ভেদে 8%, 6% ও 4% স্থলে যথাক্রমে 6%, 4% ও 3% হ্রাস করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় 152টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত 2% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার 3%-এর স্থলে 1.5% নির্ধারণ করা হয়েছে। গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 2%-এর স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট সেবা থেকে উৎস কর কর্তনের হার 10%-এর স্থলে 5% করা হয়েছে। সিকিউরিটিদের সুদ হতে উৎস কর কর্তনের হার 5%-এর স্থলে 10% করা হয়েছে। বিদ্যুৎ ক্রয়ের অর্থ পরিশোধকালে উৎস কর্তনের হার 6%-এর স্থলে 4% করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা সিগারেট প্রস্তুতকারকের নিকট হইতে নিট বিক্রয় মূল্যের উপর 3%-এর স্থলে 5% হারে অগ্রিম কর সংগ্রহের বিধান রাখা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে টার্নওভার করের আওতামুক্ত সীমা 3 কোটি টাকা হতে বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে। মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ 2% থেকে কমিয়ে 1.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, করদাতাদের জন্য কর প্রদান, রিটার্ন দাখিল, দলিলপত্র সংরক্ষণ সহ কর পরিপালনের আনুষ্ঠানিকতা সহজ করার লক্ষ্যে নিম্নরূপ বিধান করা হয়েছে। তহবিল, এতিমখানা, অনাথ আশ্রম ও ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে উৎসে করের রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে। জমি বা জমি স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে ব্যাংক বিবরণী সহ দালিলিক প্রমাণাদি দ্বারা যাচাইযোগ্য হওয়া সাপেক্ষে উক্ত অতিরিক্ত অর্থের উপর মূলধনী আয়োজন প্রযোজ্য হারে কর প্রদানের বিধান করা হয়েছে। স্বনির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন অডিট সংক্রান্ত মাঠ পর্যায়ে সৃষ্ট জটিলতা নিরসন করে অডিট কার্যক্রমকে কার্যকর সহজীকরণের উদ্দেশ্যে অডিট সংশ্লিষ্ট বিধান প্রতিস্থাপন করা হয়েছে। বিদ্যমান 45টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ
12টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর অব্যাহত যৌক্তিকরণ এর অংশ হিসাবে নিম্নরূপ কার্যক্রম গৃহীত হয়েছে। কর অব্যাহতের সুবিধার মেয়াদ 30 জুন 2025 তারিখে শেষ হবে এমন কতিপয় ক্ষেত্রে কর অব্যাহতের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ সময় ধরে কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগপ্রাপ্ত কতিপয় খাতের জন্য প্রযোজ্য বিদ্যমান হ্রাসকৃত কর হার সংস্থা প্রকরণের সমূহ বাতিল করা হয়েছে। তবে এসব কাজে জড়িত প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাগণকে উৎসাহ প্রদানের জন্য এই সকল খাততে প্রাপ্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে। বাজেটের অংশ হিসাবে প্রত্যক্ষ কর ব্যয় প্রতিবেদন ডাইরেক্ট ট্যাক্স এক্সপেন্ডিচার রিপোর্ট প্রকাশ করা হয়। জাতীয় রাজস্ব নীতির কর নীতি শাখা 2022-23 অর্থ বছরে প্রত্যক্ষ কর ব্যয় প্রাক্কলন করেছে, যার পরিমাণ 1,07,133 কোটি টাকা। মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-তে কতিপয় সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার 3% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণের ক্ষেত্রে আগাম কর 5%-এর পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোগের পরিমাণ 50% বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলমেন্ট করে পুনরায় ভ্যাট আরোপণ না করার বিধান করা হয়েছে। বিধি বহির্ভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50% থেকে 100% কমিয়ে 30 থেকে 50% নির্ধারণ করা হয়েছে। নির্মাণ সংস্থা, যোগানদার, C&F এজেন্ট কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময়সীমা 4 মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর জিডিপি অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ভ্যাট ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত ক্ষেত্রে ভ্যাট হার কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন MS প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার 7.5% পরিবর্তে 10% নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার 5% থেকে 15% নির্ধারণ করা হয়েছে। সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেটরি সামগ্রী সহ অনুরূপ যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5 স্থলে পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ 3 কেজি প্রতি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম আঁশ, ম্যান-মেড ফাইবার এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, নিম্নলিখিত ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি অব্যাহত প্রদান করা হয়েছে। 1 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক কিস্তির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস LNGর উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। 22 ইঞ্চির পর্যন্ত 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিংয়ের সব উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার আরোপ, হ্রাস অথবা বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 150% পর্যন্ত 300% করা হয়েছে। OTT বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সকল ধরনের আইসক্রিমের উপরে সম্পূরক শুল্ক
10% পরিবর্তে 5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজস্ব আদায় বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং জনস্বার্থের নিম্নোক্ত বিধান করা হয়েছে। হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদায় ভ্যাট 30 জুন 2030 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত সুবিধা মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এলপিজি সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহত মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সাধারণ আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিকেলকে 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। সাবান ও শ্যাম্পুর কাঁচামাল, লেপজা এবং এসএলইএস এর স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে 30 জুন 2027 সাল পর্যন্ত সমুদায় মূল্য সংযোজন কর এবং 1 জুলাই 2028 থেকে 30 জুন 2030 পর্যন্ত 5% অতিরিক্ত ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। ই বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনের জন্য কতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পর্ক 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। স্টেরাইল, সার্জিক্যাল ক্যাটগার্ড, সার্জিক্যাল সেকিউর, লিফটস অ্যান্ড স্কিপ হোয়েস, সেট টপ বক্স এবং বল পয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহত প্রত্যাহার করা হয়েছে। আমদানি ও রপ্তানি শুল্ক। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরের বাজেট আমদানি শুল্ক কর বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। বিদ্যমান শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাস। আগামী অর্থ বছরে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে এটি নূতন স্তর 3% যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে আমদানি পর্যায়ে 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক হার 40% নির্ধারিত প্রস্তাব করা হয়েছে। তবে সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। শুল্ক কর যৌক্তিকীকরণ। আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসাবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিকরণ। প্রিয় দেশবাসী, বর্তমানে বলবৎ ন্যূনতম ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসাবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সাথে 84টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং 63টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাবশ্যক পণ্যের শুল্ক হ্রাস, শুল্ক কর হ্রাস। প্রিয় দেশবাসী, পেট্রোলিয়াম জাতীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক কর হ্রাস করা এবং সকল পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। শিল্প খাতে সহায়তা এবং ন্যায়সঙ্গত প্রতিরক্ষণ প্রদান। শিল্প খাতে প্রণোদনার অংশ হিসাবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার,
ব্যাটারি সেপারেটর, লিফটের যন্ত্রাংশ এবং এলইডি বাতির যন্ত্রাংশ কতিপয় পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ঔষধ শিল্প, ক্যান্সার প্রতিরোধক ঔষধ সহ সকল ধরনের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহত সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। কৃষি, কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। পরিবহন খাত, টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস এবং 10 থেকে 15 আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। বন্ড ব্যবস্থাপনার আধুনিকীকরণ, বন্ড ব্যবস্থাপনাকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। কাস্টম আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজন। প্রিয় দেশবাসী, কাস্টম আইন 2023 আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে এর নিম্নোক্ত পরিমার্জন ও সংযোজন প্রস্তাব করা হয়েছে, যথা আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ 2000 টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না। উভয়ের ক্ষেত্রে এই সীমা 4000 টাকা করা হয়েছে। বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য ও সংযোজন করে আইন সম্পর্ক শুল্ক আইন 2012 সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গো ঘোষণা দাখিলে ভুল ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে। স্বাস্থ্য, পরিবেশ এবং শিশু কল্যাণ দেশের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে রেফারেল হাসপাতালের সময়ের পাশাপাশি 50,000 অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। উপসংহার, প্রিয় দেশবাসী, মাত্র অল্প কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পন্ন করা আনা সম্ভব হলেও পরিপূর্ণ সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে আমাদের এখনও অনেকটা পথ পেরোতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির হ্রাস পাওয়ার প্রবণতা দেখা গেল তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্কের নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি যে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রিয় দেশবাসী, আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। আগামী সেই বাংলাদেশ সবার জন্য মানসম্মত জীবন এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল মুক্তিগামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা। আল্লাহ হাফেজ।